নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই ইউইএম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। ইন্ডিয়া ইংল্যান্ড টি-20 সিরিজ চলছে। থার্ড ম্যাচ ছিল আজকে এবং পরপর দুটো ম্যাচে জয়ের পরে থার্ড ম্যাচে হারের মুখ দেখতে হলো সূর্যকুমার যাদবদের। 26 রানে হারতে হলো। তবে এই ম্যাচে কামব্যাক হয়েছিল মোহাম্মদ সামির। প্রায় 437 দিন পরে মোহাম্মদ সামির কামব্যাক হয়েছিল, কিন্তু সেই ম্যাচে ভারতকে হারতে হলো। আজ এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে জয়জ্যোতি, জয়জ্যোতির কাছ থেকে এই ম্যাচের বিশ্লেষণ অতি অবশ্যই শুনবো, আর আপনারা তো থাকবেনই আমাদের সঙ্গে। আমি জয়জ্যোতি, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে প্রথমেই যদি এই ম্যাচ তো হারতে হলো, পরপর দুটো ম্যাচ জয়ের পরে হারের মুখ দেখতে হলো, কিভাবে সামগ্রিকভাবে শুরুটা কিভাবে বলবে, ব্যাখ্যা করবে? যে জিনিসগুলো এর আগের ম্যাচগুলোতে আমরা দেখি, মানে যে জিনিসগুলো ঢাকা পড়ে গিয়েছিল, এই জিনিসগুলো আবার খুলে গেল এই ম্যাচে। যেমন ব্যাটিং ব্যর্থতা, ওই একজন তিলক বর্মা গত ম্যাচে আমরা দেখেছিলাম যে ম্যাচ বের করে দিয়েছিল একটা মহাকাব্যিক ইনিংস খেলে। এটা এখানে হয়নি, মানে এই ম্যাচে যেসব জায়গায় লুফলসগুলো রয়েছে, সত্যিই রয়েছে, সেটা একদিকে হয়তো ভালোই হয়েছে এই ম্যাচটা হারার ফলে। কারণ বেশ কিছু স্ট্র্যাটেজি, প্রথম কথা হচ্ছে স্ট্র্যাটেজিগত দিক থেকে একটা কথা বলবো যে এখনকার সময় মডার্ন ডে ক্রিকেটে লেফট রাইট কম্বিনেশন সবসময় যে রাখতে হবে তার কোনো মানে নেই। সূর্যকুমার যাদব আজকে 3 নম্বরে কেন এলেন? যেখানে 3 নম্বরে ব্যাটিং করে তিলক বর্মা গত 4টে ইনিংসে 318 এবং নট আউট, 4টে ইনিংসেই নট আউট ছিলেন। তার কমফোর্ট জোন। ভিভিএস লক্ষ্মণ ছিল একসময় এই থার্ড পজিশন টেস্ট ক্রিকেটের কমফোর্ট জোন, সচিনের ওপেনিং পজিশন কমফোর্ট জোন। তো যে ব্যাটারের যেটা কমফোর্ট জোন সেটা তো সেখানে, তাকে তো সেখানেই প্লেস করা উচিত। আজকে কিন্তু সেই ভুলটা করলেন সূর্যকুমার যাদব। আশা করেছিলাম রাজকোটে রাতের আকাশেও সূর্যোদয় ঘটাবেন সূর্যকুমার, কিন্তু আজকেও ব্যর্থ এই সূর্যকুমার যাদব। এখানে একটা বড় ইনিংস খেলে গিয়েছিলেন। আশা করা হচ্ছিল যে সেটার হয়তো ফ্ল্যাশব্যাক হবে, মানে 2 বছর আগে যে ইনিংসটা খেলেছেন, কিন্তু সেটার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। তিনি শুরু করেছিলেন ভারত ঠিক আগের ম্যাচগুলোতেও, মানে যেরকম শুরু করছিলেন আগের প্রিসাইসলি চেন্নাই ম্যাচে যেভাবে শুরু করেছেন, আজকের ম্যাচেও ঠিক একই রকমভাবে শুরু করেছেন, কিন্তু ওই যে স্টার্টটাকে তিনি ক্যাপিটালাইজ করতে পারছেন না, কনভার্ট করতে পারছেন না। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, র্যাশ শট খেলে আউট হচ্ছেন। যে শটটা খেলতে চাইছেন সেই শটটা খেলতে পারছেন না, এবং যার মানে পরিণাম যেটা দাঁড়াচ্ছে যে তিনি একটা একদম র্যাশ শট খেলে নিজের উইকেটটা যেন উপহার দিচ্ছেন ইংল্যান্ড বোলারদের। তাই ওটাই বলার যে টিম কম্বিনেশনের দিক থেকেও যদি দেখি তাহলেও বেশ কিছু প্রশ্ন রয়েছে। ধ্রুব জুরেল 8 নম্বরে কি করছেন? এই ব্যাটার কে নেওয়া হয়েছে, তিনি না উইকেট কিপিং করছেন, অন্য কোনো কাজ নেই, 8 নম্বরে তাকে নেওয়া হচ্ছে। এবং শেষে আমরা দেখি একদম ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়া সিঙ্গেলও নিলেন না। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু এই ম্যাচ থেকে উঠে আসবে। আশা রাখবো যে এরপরে যে ফোর্থ টি-20টা রয়েছে সেখানে ভারত বা ভারতীয় কোচ বা ভারতীয় ক্যাপ্টেন যে স্ট্র্যাটেজিগত ভুল এখানে করেছেন, সেটা আশা করি সেটা রিপিট টেলিকাস্ট হবে না পরবর্তী ম্যাচে। যদি রাজকোটের টিম সিলেকশনটা নিয়ে কি বলবে? একটা তো বিষয় বলবো যে সূর্যকুমার যাদবের টস উইনিং একটা ভাগ্য আছে, যেটা রোহিত শর্মার নেই। কিন্তু টসটা জিতেও ম্যাচটা পকেটে পুরতে পারলেন না, বা এই ম্যাচটা জিতলে ইনফ্যাক্ট সিরিজটাই পকেটে পুরে ফেলতে পারতেন। টিম সিলেকশন নিয়ে কি বলবে? মোহাম্মদ শামিকে ফেরানো হলো আজকে, প্রায় 437 দিন পরে তিনি ভারতীয় জার্সি গায়ে চড়ালেন। এটাই বড় খবর যে মোহাম্মদ শামি 437 দিন পর তিনি কামব্যাক করছেন। যদিও ম্যাচ ফিটনেস কিন্তু এখনো সেরকমভাবে চোখে পড়েনি, মানে আজকের ম্যাচ দেখে হয়তো বিচার করা সঠিক হবে না, এতদিন পরে তিনি খেলছেন। ম্যাচ ফিটনেস টোটালি আলাদা জিনিস, এবং সেই ম্যাচ ফিটনেসের জন্য 2-3টে ম্যাচ ছেড়ে দিতে হবে মোহাম্মদ শামিকে। আর টিম সিলেকশনের কথা যদি বলতে হয় তাহলে একটা কথাই বলবো যে মোহাম্মদ শামিকে নেওয়া হয়েছে ঠিক আছে, তাই বলে যিনি স্পিয়ার হেড, পেস বোলিংয়ের স্পিয়ার হেড যিনি অর্শদীপ, তাকে দলের বাইরে রাখা হলো কেন? এখানে অন্য কোনো বোলার, স্পিন বোলারকে হয়তো বাইরে রাখা যেতেই পারতো। ওয়াশিংটন সুন্দর 1 ওভার করেছেন, মাত্র 1 ওভারে 15 রান দিয়েছেন। তার বদলে মোহাম্মদ শামি আসতে পারতেন বা রবি বিষ্ণুর জায়গায় আসতে পারতেন, কিন্তু অর্শদীপ যিনি নাকি মানে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন, শুধু মানে প্রথম দিকের ওভারগুলোতে ভালো বোলিং নয়, ডেথ ওভার স্পেশালিস্টও অর্শদীপ, তাই তাকে না নিয়ে পুরোপুরি ম্যাচ ফিট নন মোহাম্মদ শামিকে নিয়ে নেওয়া হয়েছে। মানে এটা কিন্তু মোহাম্মদ শামির উপরও একটা আলাদা প্রত্যাশা, এক্সট্রা অ্যাডেড প্রেশার চলে এসেছিল, যার ফলে একদম স্পষ্ট যে। যদি আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আজকে ওই মোহাম্মদ শামি কে নেওয়ার ব্যাপারটা,
টিম সিলেকশনে। হ্যাঁ, মোহাম্মদ শামি টিম সিলেকশনটা নিয়েই আমরা কথা বলছিলাম। হাফিজুল ইসলাম মোহাম্মদ খান। শামি কি, আমার প্রশ্ন এটাই যে মোহাম্মদ শামি কি ফুল ফিটনেস হওয়া ছাড়াই কি টিম সিলেকশনে নেওয়া হয়েছে, এটাই আমার জানার ছিল। গতকাল শীতাংশু কোটাক যিনি ব্যাটিং কোচ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মোহাম্মদ শামি কি খেলবেন। তিনি একটা কথাই বলেছেন যে মোহাম্মদ শামি ফিট রয়েছেন, তবে তিনি খেলবেন কি খেলবেন না সেটা আপ টু ক্যাপ্টেন অর কোচ। আজকে দেখলাম মোহাম্মদ শামি খেলেছেন। এবার বিষয় হচ্ছে তিনি কি ফিট। শীতাংশু কোটাকের কথা যদি সত্যি ধরে নিই তাহলে তিনি ফিট, যার জন্য তিনি খেলেছেন। তবে কোথাও যেন আজকের ম্যাচ দেখে মনে হয়েছে তিনি কিন্তু পুরোপুরি ফিট নন, কারণ কোথাও কোথাও তার সমস্যা হচ্ছে বোলিং করার সময়, এটা স্পষ্ট। আর যে রিদমে আমরা দেখে এসেছিলাম, মানে 2023-এর 19শে নভেম্বর আমরা শেষবার দেখি আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ শামিকে, সেই 19শে নভেম্বর আর আজকে যা তারিখ, সেই দুটো তারিখের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে গিয়েছে, এবং তার বডি মুভমেন্ট হোক বা সিপ মুভমেন্ট, যেটার জন্য মোহাম্মদ শামি খ্যাত, সেটাও কিন্তু মানে দেখা যায়নি। আমি আরও একবার বলছি, 437 দিন পর কামব্যাক করেছেন, তাকে একটা দুটো ম্যাচ দিয়ে বিচার করা ঠিক হবে না। দুটো তিনটে ম্যাচ অবশ্যই তাকে ছেড়ে দিতে হবে। এবং লক্ষ্যটা হচ্ছে, কালকে শীতাংশু কোটাকেও তিনি বলেছেন যে মোহাম্মদ শামির জন্য স্পেশাল প্ল্যান রয়েছে। স্পেশাল প্ল্যানটা এটাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা সম্ভবত খেলছেন না, এটা এর আগেও আমরা বলেছিলাম। জসপ্রীত বুমরা যদি না খেলেন তাহলে স্পিয়ার হেড যে রোলটা প্লে করতে হবে সেটা মোহাম্মদ শামিকেই করতে হবে। তাই এই ম্যাচগুলো ড্রেস রিহার্সাল, তিনি হয়তো পুরোপুরি ফিট নন, কিন্তু টিম ইন্ডিয়া এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে যে তাকে ম্যাচ প্র্যাকটিস করাতে হবে, যার জন্য তাকে আজকে সিলেকশন করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আর্শদীপের জায়গায় কেন? আর্শদীপের জায়গায় আর্শদীপ অবশ্যই আজকের ম্যাচটা খেলা উচিত ছিল। এবং অপরদিকে যদি আমরা দেখি ওয়াশিংটন সুন্দর যতই গত ম্যাচে ভালো ব্যাটিং করুক, কিন্তু বল হাতে তেমন কিন্তু করতে পারেননি কিছুই। এবং আজকের ম্যাচেও যদি দেখি তাহলেও কিন্তু 1 ওভারে 15 রান দিয়েছেন, সেভাবে কিন্তু একেবারেই কার্যকর হয়নি। বা রবি বিষ্ণুই এর জায়গায় মোহাম্মদ শামিকে নেওয়া যেত, আর্শদীপকে অবশ্যই টিমে রাখতে হতো। জয়জ্যোতি, আমি যদি মোহাম্মদ শামিকে বাদ রেখে ভারতীয় বোলিং লাইন আপ বলি বা ভারতীয় বোলারদের আজকে বোলিং কেমন লাগলো? 172 রানে তো ইংল্যান্ডকে আটকে রেখেছিল, মানে 171 রানে, ইনফ্যাক্ট 172 টার্গেট ছিল ভারতের কাছে। সেটা তো ভারতীয় বোলাররা ভালোই পালন করতে পেরেছিল। সেটা কি শুধুমাত্র বরুণ চক্রবর্তীর জন্য? নিঃসন্দেহে বরুণ চক্রবর্তীর নাম আলাদা করে বলতেই হবে। 5টা উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী, কলকাতা নাইট রাইডার্সের এই বোলার। অবশ্যই, মানে বরুণ চক্রবর্তী একমাত্র পার্থক্য গড়ে দিয়েছেন বলতে হবে, কারণ টোটালি বরুণ ম্যাজিক চলেছে আজকে রাজকোটে। আমরা আলোচনা করছিলাম গতকাল গৌতম দার সঙ্গে যে রাজকোটে ব্যাটসম্যানরা পিকনিক করতে আসেন, মানে এটা যা উইকেট, যে ব্যাটসম্যান ফর্মে নেই সেই ব্যাটসম্যানকে ফর্মে নিয়ে আসার উইকেট হচ্ছে রাজকোট। কিন্তু এই উইকেটেও বরুণ চক্রবর্তী একদম অসাধারণ বোলিং করেছেন। আমি একটু বরুণ চক্রবর্তীর স্ট্যাটসটা একটু শেয়ার করতে চাইবো অবশ্যই কলকাতা টিভির দর্শকদের জন্য। 5 উইকেট তো আজকে নিয়েছেন, 24 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছেন। আর 2টি উইকেট এর আগের ম্যাচে, তার আগের ম্যাচে 3টি উইকেট। এবং এই বছর যদি দেখা হয় তাহলে কিন্তু হায়েস্ট উইকেট টেকার এই বরুণ চক্রবর্তী, 27টি উইকেট নিয়েছেন। একটা কথা এখানে বলে রাখা ভালো, গত ম্যাচে আমি দেখছিলাম যে অক্ষর প্যাটেলকে যখন প্রশ্ন করা হয়েছিল যে টিম সিলেকশন কি বেসিসে হয়, তিনি একটা উত্তর দিয়েছিলেন যে টিম সিলেকশন হয় এই বেসিসে যে কীরকম ট্র্যাকস রয়েছে এবং একই সঙ্গে অপোনেন্ট টিমের কি শক্তি এবং কি দুর্বলতা। এটা স্পষ্ট বরুণ চক্রবর্তীকে রিড করতে পারছে না ইংল্যান্ড ব্যাটাররা, সে যেই হোক না কেন। আর অন্যান্য মানে 1-2 জন বাদ দিয়ে, জস বাটলার যদি আমরা ছেড়ে দিই বা 1-2 জন ইংলিশ ব্যাটার বাদ দিয়ে, বরুণ চক্রবর্তীর গুগলি হোক, তার যা ভ্যারিয়েশন, সেটা একদম মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন ইংল্যান্ড ব্যাটাররা, এবং যার ফল আমরা দেখতে পাচ্ছি। আর বরুণ চক্রবর্তীকে মানে রেখে 4 ওভারে এর পরে যে 2টো ম্যাচ রয়েছে, ওই 4 ওভারটা বাদ দিয়ে কিন্তু ইংল্যান্ড স্ট্র্যাটেজি করবে, কারণ এই 4 ওভারে যদি রিস্ক নেয় বা ঝুঁকি নেয় ইংল্যান্ড ব্যাটাররা, তাহলে আবার সেই উইকেট পতন হবে আজকের মতো। আর বরুণ চক্রবর্তী এতটাই ভালো বোলিং করছেন যে বাকি বোলারদের যে ব্যর্থতা সেটা কোথাও যেন ঢাকা পড়ে যাচ্ছে। যদিও আজকে যেসব বোলাররা বোলিং করেছেন তারা ভালো বল করার চেষ্টা করছেন, কিন্তু এক্সপেন্সিভ রয়ে গিয়েছেন, সেটা রবি বিষ্ণুই হোক বা সেটা ওয়াশিংটন সুন্দর হোক। তবে ওই আমি এখানেও স্ট্যাটসটা লিখে রেখেছিলাম যে পাওয়ার প্লেতে 52 রান 1 উইকেট ইংল্যান্ডের, এবং একটা সময় ছিল ইংল্যান্ডের 87-তে 2, তারপর সেখান থেকে 127-এ 8, তারপর আবারও কিন্তু 171। মানে মাঝখানে যে ভারত ডোমিনেট করে সেটা একমাত্র কারণ কিন্তু এই বরুণ চক্রবর্তী। একদম অসাধারণ বোলিং করেছেন। আর একটা বিষয় বলতে হবে যে যেহেতু ইংল্যান্ড ম্যাচটা জিতেছে, তো তাদের ব্যাটারদের নিয়ে না কথা বললেই নয়। ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে কি বলবে? ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে ওই
একটা কথাই বলবো যে জস বাটলারের মানে ধারাবাহিক পারফরমেন্স, আজকেও ভালো পারফরমেন্স করার চেষ্টা করছেন, এবং একই সঙ্গে একজনের কথা বলবো, তিনি হচ্ছেন লিয়াম লিভিংস্টোন। মানে লিয়াম লিভিংস্টোন যে ইনিংসটা খেলেছেন ওটাই কিন্তু পার্থক্য করে দিয়েছেন। আমার মনে হয় একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি পার্থ ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। আমার বক্তব্যটা হচ্ছে যে দেখুন, একটা কথা বলছি, আজকে থার্ড ম্যাচ অফ ইন্ডিয়া, রবি বিষ্ণাই আজকে প্রথম উইকেট পেল। রবি বিষ্ণাই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ম্যাচে কোনো উইকেট পাওয়া তো দূরের কথা, এমন কিছু বল করেনি। তার সত্ত্বেও রবি বিষ্ণাই খেলানো হচ্ছে। আমি বুঝতে পারলাম না কেন রবি বিষ্ণাই খেলানো হচ্ছে। আজকে যে ম্যাচটা হারলো, কিছু মনে করবেন না, আমার মনে হয় এটা গোটা ব্যাপার ছিল, মানে মানে এর ব্যাপারই ছিল যে ম্যাচটা হারবে আর কি। মানে আপনি বলছেন সিরিজটাকে জিয়ে রাখার জন্য একটা গট আপ হয়েছিল। বেশ, পার্থবাবুর যে কথাটা রয়েছে বললেন, এটাই আমি একটু আগে বললাম না, আমি গটাপ কিন্তু বলছি না। তবে এটা বলছি যে হ্যাঁ, যে জায়গায় মোহাম্মদ শামিকে নেওয়া হয়েছে, সে মানে রবি বিষ্ণুয়ের জায়গায় তো মোহাম্মদ শামিকে নেওয়া যেতেই পারতো। সেক্ষেত্রে আর্শদীপকে কেন স্যাক্রিফাইস করতে হবে তার জায়গা? এটা একদম স্পষ্ট হিসেবে, এটা যে কেউ বলবে, যারা ক্রিকেট দেখেন, যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন, তারা অবশ্যই এই পয়েন্টটা রেজ করবে যে আর্শদীপ যেখানে এত ভালো ফর্মে রয়েছেন এবং তার যদি কোনো চোট না থেকে থাকে, তাহলে আর্শদীপ কেন নেই রাজকোটের? যদি এই জায়গায় আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এই টিম সিলেকশনটা কোথাও গিয়ে কি ক্যাপ্টেন ডিসাইড করছে নাকি কোচের একটা ভূমিকা এই ক্ষেত্রে থেকে যাচ্ছে? গৌতম গম্ভীরকে নিয়ে অস্ট্রেলিয়ার টিম সিলেকশন নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল বিভিন্ন সময়, বিশেষ করে পিচ দেখে যে টিম সিলেকশন হচ্ছিল, এক্ষেত্রে কি কোথাও এরকম কিছু মনে হচ্ছে? তুমি নিশ্চয়ই চাক দি ইন্ডিয়া দেখেছো। চাক দি ইন্ডিয়াতে একটা ডায়লগ রয়েছে, হার টিম মে এক গুন্ডা রহতা হ্যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ, কবির খানের ভূমিকায় তিনি বলেছিলেন। এবং এখানে কবির খান হচ্ছে গৌতম গম্ভীর, এখানে সূর্যকুমার যাদব ফ্যাক্টরি নয়, যা ডিসিশন হবে গৌতম গম্ভীর নিচ্ছেন। এবং পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকের মাঝে তিনি মাঠে ঢুকছেন, প্লেয়ারদের সঙ্গে কথা বলছেন, এবং এই যে টিম সিলেকশন পুরোটাই কিন্তু গৌতম গম্ভীরই করছেন। হ্যাঁ, হয়তো কিছু সাজেশন, কিছু হয়তো রেফারেন্স দিতে পারেন এক্ষেত্রে ক্যাপ্টেন বা আদার্স কোচিং স্টাফ, কিন্তু এক্ষেত্রে আসল গুন্ডা যিনি, তিনি হচ্ছেন গৌতম গম্ভীর, এবং তিনি নন প্লেইং ক্যাপ্টেন। একদমই এই টার্মটা। একটা ছোট ব্রেকে যেতে হবে আমাদেরকে, স্টেডিয়াম বুলেটিনের সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরবো স্টেডিয়াম বুলেটিন নিয়ে, পাওয়ার্ড বাই ইউইএম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউইএম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি। জয়জ্যোতি, এবার যেটা জানতে চাইবো যে এই যে সঞ্জু স্যামসন, তাকে তো দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে তার অফ ফর্ম চলছে, এটা কি কোথাও একজন অন্য কোনো প্লেয়ারকে টেস্ট করা যেত না? আরো দুটো ম্যাচ এখনো বাকি রয়েছে যদিও। সঞ্জু স্যামসনের কথা বলতে গেলে এটাই বলতে হয় যে তিনি হঠাৎ হয়তো 4 ম্যাচ পর 5 ম্যাচ পর একটা বড় রান পাচ্ছেন, কিন্তু তারপরেই মাঝখানে 4-5টা ম্যাচ একদম মানে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক যাচ্ছে ক্ষেত্রে সঞ্জু স্যামসনের। এই যে সুযোগগুলো তিনি পাচ্ছেন, এরকম সুযোগ কিন্তু সবাই পায় না। মানে ভারতীয় দলে চূড়ান্ত একাদশে তিনি জায়গা পাচ্ছেন, এবং বারবার যদি ব্যর্থ হন, এই 3টে টি-20 ম্যাচেই ব্যর্থ, এবং কোথায় ব্যর্থ? শর্ট বল খেলতে পারছেন না। শর্ট বলের যে তার একটা সমস্যা রয়েছে, এটা একদম স্পষ্ট, এবং অপোনেন্ট টিম কিন্তু সেটা রিড করে ফেলেছে। আর তাই এটাই বলার, যে জায়গায় প্রবলেমটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে, সেটার জন্য মানে কোচকে বলা উচিত অবশ্যই তার কি কোথায় সমস্যা হচ্ছে, এবং সেটার জন্য একদম নির্দিষ্ট ওয়েতে প্র্যাকটিস করা উচিত। কারণ কোচের তাহলে এখানে ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি সেই বর্ডার গাভাস্কার ট্রফি থেকে। তিনি কি করছেন অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না, ভবিষ্যতে জানবো। অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেখানে গাভাস্কারের কথা বললে, এই বর্ডার গাভাস্কার ট্রফির পরে আমার মনে হয় গাভাস্কারেরই একটা ভার্সন শুনছিলাম কোথাও, যে তিনি বলছেন ভারতীয় দলে ব্যাটিং কোচের ইনফ্যাক্ট দরকারই নেই। না, দরকার নেই তো। এবং যখন বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যর্থ হলেন ভারতীয় ব্যাটাররা, তারকা খচিত যেসব ব্যাটিং লাইন আপ আমরা জানি, তারা গিয়ে গাভাস্কারকে তো টিপস নিতে পারতেন যে আমার এই সমস্যাটা, আমি সাপোজ বিরাট কোহলি নাম করেই বলছি, বিরাট আজ থেকে কয়েক বছর আগে কিন্তু দেখা যেত রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিরা সবাই যেতেন। এবং যদি আমার রান করার খিদে থাকে, তাহলে আমি তো গিয়ে ছুটবো। বিরাট কোহলি যাননি গাভাস্কারের কাছে। বিরাট কোহলি এর আগে আমরা দেখেছি 2014-তে যখন ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়েছেন, এবং তার ইনিংসগুলোর মধ্যে যখন হায়েস্ট 39 ছিল, তিনি সচিনের কাছে গিয়েছিলেন। এবার কি করলেন? এবার সচিনের কাছে না গিয়ে সঞ্জয় বাঙ্গারের কাছে
গিয়েছেন। তো যাই হোক, আশা করবো বিরাট কোহলিও ফর্মে ফিরবেন। তবে সঞ্জু স্যামসনের কথা পার্টিকুলারলি বলবো যে শর্ট বলে প্রবলেম রয়েছে, এটা অপোনেন্ট টিম একদম রিড করে ফেলেছেন এবং সুযোগ বারবার আসে না। 90s দেখুন, সুজিত সুন্দর, পঙ্কজ ধর্মানি, এইসব প্লেয়ারদের নাম এখনকার দিনের আমি জানি না এই প্রজন্মের যারা ক্রিকেট দেখেন তারা শুনেছেন কিনা, তারা কিন্তু একটা ম্যাচ দুটো ম্যাচ করে মানে সুযোগ পেয়েছিলেন, তারপরে রান পাননি, বেরিয়ে গিয়েছেন। করুণ নায়ার, এই নামটা নিশ্চয়ই প্রত্যেকে জানেন। করুণ নায়ার 300 করে তারপরে ম্যাচে সুযোগ পাননি। তাই এই সুযোগগুলো নষ্ট করলে মুশকিল। ধারাবাহিকভাবে ভালো ব্যাটও করছে। হ্যাঁ অবশ্যই, এই মুহূর্তে করুণ নায়ার যথেষ্ট ভালো ব্যাটিংও করছে, তাকে ইন্ডিয়ান টিমে আবারও যাতে নেওয়া হয় সেজন্য আওয়াজও উঠেছে, কিন্তু কি হবে আগামীতে সেটা বলা মুশকিল। তাই সুযোগ যেটা পাচ্ছেন ক্রিকেটাররা, সেটার আশা করবো যে সেই সুযোগে এনক্যাশ করবেন। যদি এভাবে বারবার ব্যর্থ হতে থাকেন তাহলে কিন্তু ঈশান কিষান দরজায় কড়া নাড়ছে। একদমই। আমি আসবো এবার যে সূর্যকুমার যাদবের কথাতে তুমিও বলছিলে তখন, কিন্তু কোথাও গিয়ে ক্যাপ্টেন, তার একটা ক্যাপ্টেন নক্স দেখার জন্য অপেক্ষা করেন মানুষ বা সমর্থকরা, দর্শকরা, কিন্তু আজকে তার একটা ক্যাপ্টেন নক্স দরকার ছিল। প্রত্যেকদিন তুমি যেমনটা বলছিলে যে উপরের দিকের প্লেয়াররা আসবেন খেলে দিয়ে চলে যাবে, এমনটা হয় না। ব্যর্থতা আসবেই কারো না কারো জীবনে, কিন্তু কবে তিনি খেলবেন, কবে সূর্য উদয় হবে? সূর্যোদয় তো আমরা ভেবেছিলাম কালকে এটাই আলোচনা করছিলাম, এবং আমাদের যে টাইটেল ছিল এটাই ছিল যে রাজকোটে সূর্যোদয় কোশ্চেন মার্ক, কিন্তু না, সূর্যোদয় হয়নি, সূর্যাস্ত হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবের যদি রিসেন্ট স্ট্যাটস দেখি তাহলে শেষ 12টা ইনিংসে 2টো অর্ধশত রান, টি-20 ক্রিকেটের কথা বলছি। সূর্যকুমার যাদব কিন্তু বিগত 1-2 বছরের মানে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, এবং ভালো পারফর্ম করেছেন বলেই তিনি ক্যাপ্টেন হয়েছেন। হার্দিক পান্ডিয়া ডিজার্ভ করতেন জায়গাটা, সে তাকে সরিয়ে তাকে এই অনারটা দেওয়া হয়েছে। কিন্তু ক্যাপ্টেন যদি ডেলিভার করতে না পারে তাহলে বাকি ব্যাটারদের কি বলবেন, যে তখন তো তারা বলে যে তুমিই তো রান পাচ্ছ না, তাহলে আর আমাদের বলে লাভ কি? তাই ক্যাপ্টেনকে ডেলিভার করতে হবে, মানে সেই 2004-এর সৌরভ হতে হবে। 144 করে একটা মেসেজ দিয়েছিলেন যে আমার সেঞ্চুরি দিয়ে শুরু হোক, এবং তারপরে ভারত কীরকম খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা জানি। তাই সূর্যকুমার যাদবকে সেই রোলটা প্লে করতে হবে। তার কোথাও একটা সমস্যা হচ্ছে, এবং আমার যেটা মনে হয় শর্ট সিলেকশনে একটা সমস্যা হচ্ছে, এবং আজকেও যেভাবে আউট হলেন সেটা একদমই কিন্তু কাম্য ছিল না। মানে তার মতো ব্যাটার যিনি 360 ডিগ্রি ব্যাটিং করতে জানেন, সেইভাবে মানে ল্যাপ শট খেলতে গিয়ে একটা র্যাশ শট খেলে তিনি উইকেটটা উপহার দেবেন ইংল্যান্ড বোলারদের, এটা জাস্ট মানা যাচ্ছে না। আশা রাখবো যে 4th টি-20 থেকে আমরা নতুনভাবে সূর্যোদয় দেখব। হার্দিক পান্ডিয়া আমার মনে হয় ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন আজকে, তার ব্যাটিং নিয়ে কি বলবে? হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন মানে ভারতীয় দলের অবস্থা যে আহামরি ছিল তা বলা যাবে না। হার্দিক পান্ডিয়া যথেষ্ট ভালো প্লেয়ার, এবং এরকম ক্রাঞ্চ সিচুয়েশনে বহু ম্যাচ জিতিয়েছেন। আজকেও কিন্তু নিজের হাতে দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন যে তিনি ম্যাচটা বের করবেন, এবং আমরা সে একটু আগেই বললাম যে সিঙ্গেলটা নিলেন না, কারণ তার এটাই উদ্দেশ্য ছিল যে আমি যখন দায়িত্বটা নিচ্ছি, আমি যখন স্ট্রাইকটা নিচ্ছি, তার মানে আমি শেষ করবো। কিন্তু লাভ কিছুই হয়নি, তারপরে বলে তিনি আউট হয়ে গিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া ফর্মে ফিরছেন, এটা অবশ্যই ভালো খবর। আজকের ম্যাচ হয়তো ভারত জিততে পারেনি, তবে তিনি যে রানে ফিরেছেন এটা অবশ্যই ইতিবাচক দিক ভারতীয় জন্য। একদমই, হার্দিক পান্ডিয়ার রানে ফেরাটা ইতিবাচক দিক নিঃসন্দেহে। বিরাট কোহলি প্রসঙ্গ আমাদের, বিরাট কোহলির আগে আমি একটু অভিষেক শর্মার কথা বলে দিই। অভিষেক শর্মা যিনি ইডেন গার্ডেন্স মাতিয়ে দিয়েছিলেন, ইডেন গার্ডেন্সে দুরন্ত ব্যাটিং করেছেন। তারপরের ম্যাচেও আমরা দেখেছি শুরু করেছেন কিন্তু কনভার্ট করতে পারেনি। আজকের ম্যাচেও কিন্তু তাই দেখলাম, তিনি দুর্দান্ত শুরু করলেন কিন্তু সেটা কিন্তু কনভার্সন আসেনি। তবে এটাই কিন্তু অভিষেক শর্মা, যেদিন খেলবেন সেদিন মাতিয়ে দেবেন, যেদিন পারবেন না সেদিন কিন্তু এরকম রানই 20-25 রানই আমরা দেখব। তাই এটাই বলার যে তাকে একদম ফ্রিডম দেওয়া হয়েছে, লাইসেন্স টু কিল, কিন্তু সবসময় তো আর লাইসেন্স দিলেই কিল করা যায় না। তাই অভিষেক শর্মা আজকেও কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারলেন না। মানে আমরা ইডেন গার্ডেন্সের ইনিংসের পর বেশি আশা করছিলাম যে তিনি হয়তো প্রত্যেকটা ম্যাচে এরকম ইনিংস খেলবেন, তবে প্রত্যেক দিন যেমন রবিবার হয় না, আজকের দিনটাও রবিবার নয় অভিষেক শর্মার জন্য। তবে তিনি শুরুটা ভালো করেছেন, এটাই বলার যে যখন শুরু তুমি ভালো করছো তখন শেষটা কেন করতে পারছো না। তবে অভিষেক শর্মা বেপরোয়া ক্রিকেটার, তিনি নিজেই তার দেওয়া ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমার কিছু যায় আসে না, আমি যদি আগের বলেও আউট হওয়ার সম্ভাবনা থাকে, তার পরের বল যদি মারার হয় তাহলে আমি মারবো, মানে আমার জোনে যদি বল আসে তাহলে আমি সেটা স্ম্যাশ করবই। আর অনেকটা কি বলবো, মানে বাঁহাতি বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং এর শিষ্য,
তবে বাঁহাতি বীরেন্দ্র সেহবাগ। আশা রাখবো যে অভিষেক শর্মাও ইডেনের সেই রাতের ইনিংস আরও একবার ফিরিয়ে আনবেন আগামী টি-20-তে। একদমই। এবার যদি বিরাট কোহলির বিষয়ে আসা যায়, বিরাট কোহলি কেউ দেখা যাবে হয়তো, আশা করি আমরা, যে রঞ্জিতে খেলতে, কারণ যেভাবে রোহিত শর্মা বা ঋষভ পান্তরা নেমে পড়েছেন, একমাত্র বোধহয় রবীন্দ্র জাদেজা একটু সফল হচ্ছেন রঞ্জি ট্রফিতে। বিরাট কোহলিকে কি দেখা যাবে? অবশ্যই বিরাট কোহলিকে দেখা যাবে। অনেক চাপের পর তিনি আবারও ফিরে আসছেন রঞ্জি ট্রফিতে, এবং আজকে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে 3 ঘন্টা প্র্যাকটিস করেছেন এবং আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করেছেন। থ্রো রাউন্ডে প্র্যাকটিস করেছেন, পেসারদের বিরুদ্ধে প্র্যাকটিস করেছেন, স্পিনারদের বিরুদ্ধে প্র্যাকটিস করেছেন, আর তারপরে কিন্তু চাল খেয়েছেন, ডাল আর এবং চাল খেয়েছেন, এবং অনেক দিন পর এই অরুণ জেটলি স্টেডিয়ামে রাজ্য টিমের হয়ে তিনি প্র্যাকটিস করলেন। আজকে যখন তিনি ঢুকছেন অরুণ জেটলি স্টেডিয়ামে, তখন একদম মানে মিডিয়া এমনভাবে ঘিরে ধরেছিল, মনে হচ্ছিল যে কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। তাই আশা রাখবো বিরাট কোহলি ফর্মে ফিরবেন, এবং যেটা একটু আগে বললাম, সঞ্জয় বাঙ্গারের সঙ্গে তিনি কথা বলেছেন, মুম্বাইতে পার্সোনালি তার সঙ্গে মানে তার পরামর্শে প্র্যাকটিস করেছেন সিমেন্টের পিচে, সেই অফ স্টেম্পের বাইরের বল যাতে তিনি খেলতে পারেন, হঠাৎ করে লাফিয়ে ওঠা বলে যে সমস্যাটা তার হচ্ছে, তাতে যাতে তার সমস্যা না হয় সেটার জন্য স্পেশাল টিপস নিয়েছেন, গেম প্ল্যান নিয়েছেন, কারণ তিনি নিজেও ক্লান্ত। 9 ইনিংসে 8 বার একই রকমভাবে কাট কপি পেস্ট আউট, এটা যে কোনো ব্যাটার যেমন ক্লান্ত হয়ে যাবেন সেই আউট হতে হতে, তেমন দর্শকরাও, আমরা যারা ক্রিকেট দর্শক তারাও কিন্তু দেখতে দেখতে ক্লান্ত। আশা করবো, হ্যাঁ একদম রিপিট টেলিকাস্ট, তাই সেই রিপিট টেলিকাস্টটা আশা রাখবো ওয়ানডে সিরিজ এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে না, নতুন বিরাটকে অন্য অবতারে দেখবো, এটুকু আশা করা যেতেই পারে। সব মিলিয়ে কি মনে হয়, আমাদের হাতে আরো কিছুটা সময় রয়েছে, যেটা জানতে চাওয়া যে চতুর্থ টি-20 ভারত মোটামুটি সিরিজ কি পকেটে পুরে ফেলতে পারবে? ইংল্যান্ড ভালো দল, মানে কতটা ভালো দল সেটা আমরা দেখে নিয়েছি, কারণ আজকের ইংলিশ ব্যাটাররা যারা ব্যাটিং করেছেন, বিশেষ করে বেন ডাকেট আজকে একটা ভালো ইনিংস খেলেছেন, লিয়াম লিভিংস্টোনের ইনিংসের কথা আমি অলরেডি বলেছি, বাটলার শুরু করেছেন, আজকে কনভার্ট করতে পারেনি, সেটাও অন্য ব্যাপার। বাটলার এর আগের ম্যাচগুলোতে ভালো খেলেছেন, তবে ইংল্যান্ড কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং ভারতকে চাপে ফেলার চেষ্টা করবে। তবে ভারতীয় দল যথেষ্ট ভালো, যেসব জায়গায় ফলস হয়েছে সেটা যদি সরিয়ে রেকটিফাই করে পরবর্তীতে মানে পরবর্তী ম্যাচে আসে, তাহলে অবশ্যই ভারত কিন্তু জেতার দাবিদার, এবং যদি পরের টি-20 ম্যাচে ভারত সিরিজ যেতে অবাক হওয়ার কিছু থাকবে না। অতি অবশ্যই অর্শদীপকে যদি ফেরানো হয়, অবশ্যই ফেরানো হবে একেবারে। আজকে আর সময় নেই জয়জ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। আজকে মতন এখানেই শেষ করতে হবে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07।